ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা পড়ব একজন ভারতীয় সাহিত্যিকের লেখা গল্প কর্মা। কর্মা কথাটা আমরা জানি, এটা একটা সংস্কৃত শব্দ। কর্মফল যাকে বলে সেই কর্মা, এটাই হচ্ছে গল্পের নাম। এবং গল্পটি লিখেছেন খুশবন্ত সিং। তিনি একজন ভারতীয় লেখক ছিলেন, তিনি লয়ার ছিলেন, উকিল ছিলেন, তিনি একজন ডিপ্লোম্যাট, তিনি একজন সাংবাদিক এবং একজন রাজনীতিবিদ। 1947 সালে ভারত ভাগের সময় তার নিজের জীবনে যে অভিজ্ঞতাগুলো ঘটেছিল সেগুলো তাকে অনুপ্রাণিত করেছিল 1956 সালে ট্রেন টু পাকিস্তান নামে একটি উপন্যাস লিখতে। এবং এই ট্রেন টু পাকিস্তান তার লেখা সবথেকে জনপ্রিয় উপন্যাস। তিনি 2রা ফেব্রুয়ারি জন্মেছিলেন 1915 সালের, এবং তিনি জন্মেছিলেন হাদালি নামক জায়গায়, যেটা অবিভক্ত ভারতবর্ষের পাঞ্জাবে ছিল, এখন সেটা পাকিস্তানে পড়ে। তিনি কিছুদিন আগে মারা যান 2014 সালের 20শে মার্চ। দিল্লিতে তিনি পরলোক গমন করেন। তিনি পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হন। একজন লেখক হিসেবে তো তিনি জনপ্রিয় অবশ্যই ছিলেন, কিন্তু সাংবাদিক হিসেবেও কিন্তু তিনি অনেক জনপ্রিয় ছিলেন। উইথ ম্যালিস টুয়ার্ডস ওয়ান অ্যান্ড অল, এটা তার একটা অত্যন্ত জনপ্রিয় দৈনিক সংবাদপত্রের কলম ছিল। তিনি একজন সম্পাদক ছিলেন একটি বিখ্যাত সাপ্তাহিক পত্রিকার, যার নাম দ্য ইলাস্ট্রেটেড উইকলি। খুশবন্ত সিং কবিতাও লিখেছেন এবং তার লেখা ছোট গল্পের জন্য তিনি অত্যন্ত জনপ্রিয়। এখন আমরা যে গল্পটা পড়ব কর্মা, সেটা তার দ্য কালেক্টেড শর্ট স্টোরিজ অফ খুশবন্ত সিং, যেটা 2005 সালে প্রকাশিত হয়েছিল, সেখান থেকে সংগ্রহ করা হয়েছে। এই গল্পটার মধ্যে একটা পরিহাসের ইঙ্গিত রয়েছে। এটা একটা পরিহাসমূলক গল্প, একটা ব্যঙ্গাত্মক গল্প। এই গল্পে আমরা দেখব যে যে মানুষগুলো নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্য, নিজের দেশ, নিজের মাটি, এই সবের সঙ্গে একাত্ম হতে পারে না, এর একটা অংশ নিজেকে করে তুলতে পারে না, তাদের পরিণতি আলটিমেটলি কী হতে পারে। তাহলে শুরু করা যাক গল্প কর্মা। Sir Mohanlal looked at himself in the mirror of a first-class waiting room at the railway station. Railway station তোমরা সবাই জানো, we all know what a railway station is. আর এই গল্পটা কিন্তু ব্রিটিশ পিরিয়ডে লেখা। The story has been written in the British period. The situation of the story, এই গল্পের প্রেক্ষাপটটা ব্রিটিশ পিরিয়ডের। তো আমাদের গল্পের হিরো Sir Mohanlal, and Sir Mohanlal is sitting in a first class waiting room. তিনি বসে আছেন একটা ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে, একটা রেলওয়ে স্টেশনে। এবং সেখানে তিনি কি করছেন এই মুহূর্তে, না নিজেকে একটা মিরর অর্থাৎ একটা আয়নার মধ্যে তিনি দেখছেন। দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া। খুব স্পষ্টতই বোঝা যাচ্ছে, অবভিয়াসলি মানে যেটা স্পষ্ট, যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে কি না, এই মিরর বা আয়নাটা মেড ইন ইন্ডিয়া, অর্থাৎ এটা ভারতবর্ষেই তৈরি। The red oxide at its back had come off at several places, and long lines of translucent glass cut across its surface. আয়নার পেছন দিকে দেখবে একটা লাল রঙের পেন্ট লাগানো থাকে। এই পেন্টটা হচ্ছে রেড অক্সাইড, এটা একটা কেমিক্যাল যার নাম হচ্ছে রেড অক্সাইড। আর এই যে আয়নাটা, এই আয়নাটি একটু পুরনো হয়ে গেছে, তাই এর পেছনে লাগানো যে রেড অক্সাইড সেটা কোথাও কোথাও উঠে গেছে, কোথাও কোথাও চলটা হয়ে খসে পড়ে গেছে। অ্যান্ড লং লাইন্স অফ ট্রান্সলিউসেন্ট গ্লাস কাট অ্যাক্রস ইটস সারফেস। আর কোথাও কোথাও এই আয়নাটার গায়ে লম্বা লম্বা আঁচড় পড়ে গেছে, একটু একটু ক্র্যাক হয়ে গেছে। আর সেই জন্য ওই যেখানে যেখানে ক্র্যাক হয়েছে সেখানে সেখানে
মানুষটির প্রতিচ্ছবি ঠিক মতো পড়ছে না, সেখান দিয়ে লাইট পাস করছে, ট্রান্সলিউসেন্ট হয়ে গেছে, অর্থাৎ সেখানে থেকে লাইট পাস করছে। আয়নার পেছনে রেড অক্সাইডটা কেন দেওয়া থাকে? যাতে আমরা আমাদের রিফ্লেকশন, আমাদের প্রতিচ্ছবিটা, আমাদের ইমেজটা দেখতে পাই। আর যেহেতু কোথাও কোথাও রেড অক্সাইড উঠে গেছে আর কোথাও কোথাও কাঁচটায় ফাটল ধরেছে বা একটু চির খেয়ে গেছে কাঁচটা, সেহেতু এই মিররটার হাল খুব খারাপ হয়ে গেছে। Sir Mohan smiled at the mirror with an air of pity and patronage. উনি হাসলেন আয়নাটার দিকে তাকিয়ে, একটা করুণার দৃষ্টিতে তাকিয়ে তিনি হাসলেন। দয়া হলো, তার মনে হলো ইস বেচারা আয়নাটা। আর সেই হাসির মধ্যে শুধু করুণাই নয়, একটু পেট্রনেজ ছিল, অর্থাৎ আনুকূল্য ছিল। তাহলে তার এই হাসিটা একটা দয়ার হাসি এবং আনুকূল্যের হাসি। You are so very much like everything else in this country, inefficient, dirty, indifferent, he murmured. এই আয়নাটাকে দেখে ওনার একদম ভালো লাগছে না। তিনি বিড়বিড় করে, মারমার করা মানে বিড়বিড় করা, তিনি বিড়বিড় করে বললেন, ইস আয়না, তুই এই দেশের আর বাকি জিনিসগুলোর মতনই, ইনএফিশিয়েন্ট, ডার্টি, ইনডিফারেন্ট। ইনএফিশিয়েন্ট অর্থাৎ অদক্ষ। তুই এই দেশের বাকি জিনিসগুলো বা বাকি মানুষগুলোর মতনই অদক্ষ, ডার্টি, নোংরা, এবং ইনডিফারেন্ট অর্থাৎ উদাসীন। দ্য মিরর স্মাইল্ড ব্যাক অ্যাট স্যার মোহন। আয়নাটা যেন পাল্টা হাসল স্যার মোহনলালের দিকে। আয়না তো আর মানুষ নয়, সে হাসতে পারে না, কিন্তু এখানে বলা হচ্ছে দ্য মিরর স্মাইল্ড ব্যাক, পাল্টা হাসলো আয়না। তার মানে এটা অ্যাকচুয়ালি কে হাসলো? স্যার মোহনলালের যে রিফ্লেকশনটা আয়নায় পড়েছে, তার যে প্রতিচ্ছবিটা আয়নায় দেখা যাচ্ছে, দ্যাট ইজ হোয়াট ইজ লাফিং ব্যাক অ্যাট হিম। এই প্রতিচ্ছবিটাই ওনার দিকে পাল্টা হাসছে, অর্থাৎ ওনার নিজের রিফ্লেকশন, ওনার নিজের ছায়াটাই ওনার দিকে তাকিয়ে হাসছে। ইউ আর আ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ, ইট সেড। এবং ওনার এই প্রতিচ্ছবিটা আয়নার মধ্যে থেকে ওনাকে বলছে, তুমি ওল্ড চ্যাপ, ওল্ড চ্যাপ মানে গাই বা ফেলো অর্থাৎ লোক। এটা একটা টিপিক্যাল ইংলিশ ওয়ে অফ কলিং সামবডি, মানে খুব পরিচিত কাউকে ওল্ড চ্যাপ বলে সম্বোধন করা হয়। ঠিক আছে, বাংলায় আমরা এটা বলি না যে বুড়ো লোক তুমি কেমন আছো বা কিছু, এটা অদ্ভুত শোনায় বাংলায়, বাট ইন ইংলিশ ইট ইজ কোয়াইট আ পপুলার টার্ম অ্যান্ড ইজ ইউজ কোয়াইট ফ্রিকুয়েন্টলি ফর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আর এখানে আমাদের গল্পের হিরো স্যার মোহনলাল নিজেকেই সম্বোধন করছেন। তিনি নিজের ভীষণই ভালো পরিচিত, আর তাই তিনি নিজেকে ওল্ড চ্যাপ বলে সম্বোধন করছেন। আর তিনি কি বলছেন? ইউ আর আ বিট অফ অল রাইট, তুমি মোটামুটি ঠিকঠাকই আছো ওল্ড চ্যাপ। ডিস্টিংগুইশড, এফিশিয়েন্ট, ইভেন হ্যান্ডসাম। তুমি ডিস্টিংগুইশড, আর 10 জনের মধ্যে তোমাকে অনায়াসে আলাদা করা যায়। তুমি যথেষ্ট এফিশিয়েন্ট, অর্থাৎ তুমি যথেষ্ট দক্ষ। ইভেন হ্যান্ডসাম, এবং তুমি দেখতেও যথেষ্ট আকর্ষণীয়, দেখতেও যথেষ্ট সুন্দর। দ্যাট নিটলি ট্রিমড মুস্ট্যাচ, তোমার ওই সুন্দর করে ছাটা গোফ, মুস্ট্যাচ মানে গোফ। দ্য স্যুট ফ্রম স্যাভেল রো উইথ দ্য কার্নেশন ইন দ্য বাটন হোল, তোমার গায়ে তুমি যে পরিধান করে আছো যে স্যুটটা, কোট আর প্যান্টের যে সেট হয় সেটাকে স্যুট বলে। তো এই যে স্যুট তুমি পরে আছো, যেটা স্যাভেল রো থেকে কেনা, স্যাভেল রো লন্ডনের একটা খুব বড় মার্কেট, খুব ফেমাস মার্কেট এই স্যাভেল রো। আর এই লন্ডনের নাম করা বড় মার্কেট স্যাভেল রো, সেখান থেকে কেনা স্যুট তোমার গায়ে শোভা পাচ্ছে। আর সেই স্যুটের কোটের যে বাটন হোল অর্থাৎ বোতামের যে ঘর, সেখানে সুসজ্জিত হয়ে রয়েছে একটা কার্নেশন। কার্নেশন এক ধরনের ফুল, একটা ছোট ফুল, তার একটা লম্বা ডাঁটি হয়, এটাই হচ্ছে কার্নেশন। তো তোমার সেই স্যাভেল রোয়ের স্যুট যেটা তুমি পরিধান করে আছো, তার বোতাম ঘরে একটা কার্নেশন ফ্লাওয়ার
শোভা পাচ্ছে। The aroma of eau de cologne, talcum powder and scented soap all about you. আর সুগন্ধ কিসের কিসের? ওডিকোলন, এটা এক ধরনের ফরাসি সুগন্ধি যেটা সাধারণত আফটার শেভ হিসেবে ইউজ করা হয়, বা জলে দুফোঁটা দিয়ে ইউজ করা হয় স্নানের সময়, বা অ্যাজ আ পারফিউমও ইউজ করা যেতে পারে ওডিকোলন। ভীষণ সুন্দর হয় এই ওডিকোলনের গন্ধ। তাহলে তোমার চারিদিকে কিসের কিসের সুগন্ধ? অ্যারোমা মানে সুগন্ধ। ওডিকোলনের সুগন্ধ, টালকাম পাউডার যে সাদা রঙের পাউডারটা গায়ে মাখা হয় সেটা, আর সুগন্ধি সাবান, এই সব কিছুর গন্ধ তোমার চারিদিকে ভুরভুর করছে। ইয়েস ওল্ড ফেলো, ইউ আর আ বিট অফ অল রাইট। হ্যাঁ বুড়ো লোক, ওল্ড ফেলো, আবার ওই বুড়ো লোক, ওল্ড চ্যাপ, ওল্ড ফেলো, এগুলো ইংলিশে ইউজ করা হয়, বাংলায় আমরা ঠিক সেইভাবে এই টার্মসগুলোকে ইউজ করি না। হ্যাঁ, ওল্ড ফেলো আয়নার ভেতর থেকে স্যার মোহনলালের রিফ্লেকশন তাকে বলছে, ইউ আর আ বিট অফ অল রাইট। হ্যাঁ, তুমি মোটামুটি একদম ঠিকঠাকই আছো, কোনো খুঁত দেখা যাবে না তোমার অ্যাপিয়ারেন্সে, তোমার চেহারায়। Sir Mohan threw out his chest, smoothed his balliol tie for the umpteenth time, and waved a goodbye to the mirror. Sir Mohan threw out his chest, বুক ফুলিয়ে দাঁড়ালো আয়নার সামনে। স্মুথেড হিজ ব্যালিয়াল টাই, তার গলায় পরে রাখা যে টাইটা সেটাকে টান টান করলেন। এই টাইটার নাম হচ্ছে ব্যালিয়াল টাই। এই টাইটার একটা বৈশিষ্ট্য আছে, এই টাইটা একমাত্র যারা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ে, অক্সফোর্ড ইউনিভার্সিটির কলেজগুলোতে পড়ে, তারাই এই টাইটা ইউনিফর্মের একটা অংশ হিসেবে পায়। এই টাইটা পরে তাদের অক্সফোর্ডের কলেজে যেতে হয়। সুতরাং ব্যালিয়াল টাই যার আছে, এটা বুঝে নিতে হবে যে সেই লোকটা অক্সফোর্ডে পড়াশোনা করে এসেছে। তাহলে আমাদের স্যার মোহনলাল হচ্ছে অক্সফোর্ড থেকে পড়াশোনা করে আসা একজন ভারতীয়। এর আগে তিনি অনেকবার এই টাইটাকে টান টান করেছেন, আর এবার আমটিন্থ টাইম, কতবার যে এর আগে করেছেন তার ঠিক নেই, অগুন্তি বারের শেষবার তিনি এবার টাইটাকে টান টান করলেন। অ্যান্ড ওয়েভড আ গুড বাই টু দ্য মিরর, এবং আয়নাটাকে তিনি বিদায় জানালেন। হি গ্লান্সড অ্যাট হিজ ওয়াচ, তারপর তিনি নিজের ঘড়ির দিকে তাকালেন। দেয়ার ওয়াজ স্টিল টাইম ফর আ কুইক ওয়ান। হ্যাঁ, ঘড়ি দেখে তিনি হিসেব করে নিলেন যে চট জলদি একটা হয়ে যাবে, সেটুকু সময় হাতে রয়েছে। কি হয়ে যাবে আমরা একটু পরেই জানতে পারবো। কই হ্যাঁ, এবার তিনি ডাক দিলেন। তিনি ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে রয়েছেন, তার ভেতর থেকে তিনি ডাকলেন বাইরে কাউকে, কই হ্যাঁ, কেউ আছো? এটা তিনি হিন্দিতে বললেন। A bearer in white livery appeared through a wire gauge door. একজন বেয়ারা, বেয়ারার মানে বেয়ারা, একটা সাদা রঙের লিভারি অর্থাৎ ইউনিফর্ম পরে আছে, সে এসে ঢুকলো ওই ঘরে একটা তারের জাল দেওয়া দরজা খুলে। এক ছোটা ordered Sir Mohan and sank into a large cane chair to drink and ruminate. তিনি সেই বেয়ারাকে অর্ডার দিলেন, এক ছোটা, একটা ছোট বানিয়ে দাও, অর্থাৎ একটা ছোট পেগ বানিয়ে দাও। তিনি এবার মদ্যপান করবেন, আর তাই তিনি বেয়ারাকে বললেন, আমাকে একটা ছোট পেগ বানিয়ে দাও। এটা বলে তিনি একটা বেতের চেয়ারে, কেন মানে বেত, বেতের চেয়ারে বসে পড়লেন। তার ইন্টেনশনটা কি, তার ইচ্ছেটা কি না, এখানে বসে তিনি মদ্যপান করবেন এবং রুমিনেট করবেন, কিছু গভীর ভাবনা চিন্তা করবেন। Outside the waiting room, Sir Mohanlal's luggage lay piled along the wall. এই ওয়েটিং রুমের বাইরের যে দেওয়াল, সেই দেওয়ালের গা বেয়ে স্যার মোহনলালের যে লাগেজ, যে মালপত্র, সেগুলো স্তূপাকৃত করে দাঁড় করানো আছে। আমরা বুঝতেই পারছি তিনি কোথাও একটা যাবেন। হি ইজ অ্যাবাউট টু ট্রাভেল টু সাম প্লেস, তাই তিনি এখন ট্রেনটার জন্য ওয়েট করছেন, আর তাই তিনি এই ওয়েটিং রুমে রয়েছেন। অ্যান্ড ওয়েন উই ট্রাভেল অবভিয়াসলি উই ক্যারি লাগেজ,
আর তাই তার লাগেজগুলো রয়েছে বাইরে। On a small grey steel trunk, Lakshmi Lady Mohanlal sat chewing a bitter leaf and fanning herself with a newspaper. এই ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের বাইরে স্যার মোহনলালের মালপত্রগুলো তো অবশ্যই আছে, তার সঙ্গে আছে একটা ছোট্ট ধূসর রঙের স্টিলের ট্রাঙ্ক, আর তার ওপর বসে আছে লক্ষ্মী, আমাদের গল্পের হিরোইন। ইনি হচ্ছেন লেডি মোহনলাল, অর্থাৎ স্যার মোহনলালের বউ, ইনি তার স্ত্রী, এবং সে তার ওই ছোট ধূসর রঙের স্টিলের ট্রাঙ্কটার ওপর বসে পান চিবোচ্ছেন। বিটার লিফ মানে পান, আর চিউ করা মানে চিবানো। তাহলে তিনি তার ছোট স্টিলের ট্রাঙ্কটার ওপর বসে পান চিবাচ্ছেন অ্যান্ড ফ্যানিং হারসেলফ উইথ আ নিউজ পেপার, এবং একটা খবরের কাগজ দিয়ে নিজেকে হাওয়া করছেন। হাউ ভেরি টিপিক্যালি ইন্ডিয়ান দিস ইজ। আমরা নিজেদেরকে এই দৃশ্যটার সঙ্গে কানেক্ট করতে পারবো। এই দৃশ্যটা আমরা দেখতে অভ্যস্ত। স্টেশনে ট্রাঙ্কের ওপর বসে কেউ নিজেকে খবরের কাগজ দিয়ে হাওয়া করছে, পান খাচ্ছে, এগুলো ভেরি ভেরি ইন্ডিয়ান। স্যার মোহনলাল যেগুলো করছে, স্যুট পরে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে বসে আছে এবং তিনি বেয়ারাকে বলছেন তাকে একটা ছোট পেগ বানিয়ে দিতে, তিনি মদ্যপান করবেন, এগুলো আমাদের কাছে একটু সাহেবিয়ানা, এটার সঙ্গে আমরা কিন্তু রিলেট করতে পারি না। She was short and fat and in her middle 40s. এই মহিলাটি লক্ষ্মী, ইনি বেটে, মোটা এবং মিড 40s-এ তার বয়স, অর্থাৎ এই 44 থেকে 46-এর মধ্যে কোথাও একটা রয়েছে তার বয়স। তাহলে এই বয়সের লক্ষ্মী বসে আছে এবং she wore a dirty white saree with a red border. তিনি পরে রয়েছেন একটা মোটামুটি নোংরাটে সাদা রঙের শাড়ি, এবং সেই শাড়ির পাড়টা লাল রঙের, অর্থাৎ একটা লাল পাড় সাদা শাড়ি তিনি পরে আছেন, এবং শাড়িটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন নয়, একটু ময়লা হয়েছে। তার হাজব্যান্ড দেখো, হোয়াট আ কন্ট্রাস্ট টু হার, সে লন্ডন থেকে আনা পোশাক পরে বসে আছে আর একদম ফিটফাট হয়ে বসে আছে সে ওই ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে। On one side of her nose glistened a diamond nose ring. এই লক্ষ্মীর একটা নাকে একটা নাক চাবি পরা আছে এবং তাতে একটা হিরে বসানো আছে, সেটা স্টেশনের আলোয় জ্বলজ্বল করছে। And she had several gold bangles on her arms. এবং তার দু হাতেই বেশ কয়েক গাছা সোনার চুড়ি পরা আছে। She had been talking to the bearer until Sir Mohan had summoned him inside. এবং একটু আগেই ওই যে বেয়ারাটা যাকে স্যার মোহনলাল সামন করলো, অর্থাৎ ডেকে নিল ওই ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের ভেতরে, তার আগে অবধি এই লেডি লাল ওই বেয়ারার সঙ্গেই গল্প করছিল। As soon as he had gone, she hailed a passing railway coolie. বেয়ারা চলে যাওয়ার পরেই লেডি লাল সেখান দিয়ে যাচ্ছিল একটা রেলের কুলি, তাকে ডাকলো। হেল করা মানে ডাকা। Where does the zenana stop? তিনি এই কুলিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলতে পারো জেনানা কামরাটা কোথায় থামবে, কোথায় পড়বে? জেনানা মানে লেডিস কামরা। ওই পাঞ্জাবে লেডিস কামরাকে তখনকার দিনে জেনানা কামরা বলা হতো। রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম, কুলি উত্তর দিল, আগে ওই একদম প্ল্যাটফর্মের শেষে পড়বে জেনানা কামরাটা। The coolie flattened his turban to make a cushion, hoisted the steel trunk on his head and moved down the platform. কুলি তার মাথায় যে টার্বান অর্থাৎ পাগড়িটা ছিল সেটাকে চ্যাপটা করে বেশ একটা কুশন বালিশের মতো করে নিল। তারপর লেডি লালের যে স্টিলের ট্রাঙ্কটা সেটা মাথায় হয়েস্ট করে নিল, অর্থাৎ তুলে নিল, এবং তারপর প্ল্যাটফর্ম ধরে সে এগোতে লাগলো ওই জেনানা কামরা যেখানে থামবে সেই দিকটায়। Lady Lal picked up her brass tiffin carrier and ambled along behind him. Lady Lal নিজের ব্রাস অর্থাৎ পেতলের টিফিন ক্যারিয়ারটা, টিফিন বাক্সটা তুলে নিল এবং অ্যাম্বলড অর্থাৎ ধীর গতিতে হেলে দুলে
চলল পেছন পেছন এই কুলির। On the way she stopped by a hawker's stall to replenish a silver betel leaf case. পথে সে দাঁড়িয়ে পড়ল একটা দোকানে। প্ল্যাটফর্মে আমরা সবাই জানি দোকান থাকে, কিছু হকারদের দোকান থাকে। সেই একটা স্টলে দাঁড়িয়ে পড়ল টু রিপ্লেনিশ, আবার ভর্তি করে নেওয়ার জন্য তার নিজের রূপোর পানের পাত্রটা। একটা পানের বাক্স ছিল তার, এবং এটা রূপোর তৈরি। এই ডিটেলসগুলো কিন্তু খুব খেয়াল করবে। ব্রাস টিফিন ক্যারিয়ার, তারপর সিলভার বিটেল লিফ কেস, ঠিক আছে, লিফ কেসটা সিলভারের তৈরি, টিফিন ক্যারিয়ারটা ব্রাসের তৈরি, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। যাই হোক, এগুলো সবই কিন্তু আমাদের বলে দেয় যে তিনি একটি অবস্থাপন্ন পরিবারের বধূ। অ্যান্ড দেন জয়েন দ্য কুলি। যাই হোক, পান কিনে আবার তার পানের পাত্রটা ভর্তি করে নিয়ে তিনি কুলির সঙ্গে যোগদান করলেন। She sat down on her steel trunk, which the coolie had put down, and started talking to him. এবার তিনি আবার বসে পড়লেন তার নিজের সেই স্টিলের ট্রাঙ্কের ওপর, কারণ কুলি সেটা নামিয়ে রেখেছে। তারা মোটামুটি প্ল্যাটফর্মের শেষ প্রান্তে পৌঁছে গেছে, যেখানে জেনানা কামরাটা পড়ার কথা, এবং তারপর সেখানে বসেই তিনি কথা বলতে শুরু করেছেন। কার সঙ্গে? এতক্ষণ তিনি বেয়ারার সঙ্গে কথা বলছিলেন, এবার কুলিকে পেয়েছেন, কুলির সঙ্গে গল্প জুড়ে দিলেন। আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিস লাইন্স? জিজ্ঞেস করছেন তিনি কুলিকে, আচ্ছা বলতে পারো এই লাইনে যে ট্রেনগুলো যায়, এই ট্রেনগুলোতে কি খুব ভিড় হয়? দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড, বাট ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জেনানা। হ্যাঁ, আজকাল তো সব ট্রেনেই ভিড় হয়, কিন্তু আপনি চিন্তা করবেন না, ওই লেডিস কামরায় আপনি অনায়াসে জায়গা পেয়ে যাবেন। দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দ্য বদার অফ ইটিং। তাহলে বাপু আমি আমার খাওয়া দাওয়ার ঝামেলাটা সেরে নিই এখানেই। Lady Lal opened the brass carrier and took out a bundle of cramped chapatis and some mango pickle. এবার লেডি লাল তার সেই পেতলের টিফিন বক্সটা খুললেন এবং সেখান থেকে বার করলেন এক বান্ডেল ঠেসে ঠেসে সেই বক্সে ঢোকানো রুটি। চাপাটি মানে রুটি, ক্র্যাম্পড মানে ঠেসে ঢোকানো অনেকগুলো রুটি, সেগুলোকে বের করলেন এবং সঙ্গে নিলেন খানিকটা আমের আচার। While she ate, the coolie sat opposite her on his haunches, drawing lines in the gravel with his finger. লেডি লাল তো খাচ্ছে, আর কুলি বাবু হয়ে বসেছে একটু দূরেই, এবং সে কী করছে বসে বসে? না, লাইন টানছে। যে নুড়ি পাথরগুলো বেছানো আছে ওই প্ল্যাটফর্মের একটা দিকে, তার মধ্যে দিয়ে আঙুল দিয়ে সে লাইন টানছে। আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার? সে এবার জিজ্ঞেস করছে, দিদি আপনি কি একা একা যাত্রা করছেন? একা একা যাবেন কোথাও? নো, আই অ্যাম উইথ মাই মাস্টার ব্রাদার। তখন খেতে খেতেই লেডিলাল বলছে, না ভাই, আমি আমার মাস্টার অর্থাৎ আমার হাজব্যান্ড, আমার স্বামীর সঙ্গে আছি। হি ইজ ইন দ্য ওয়েটিং রুম। উনি ওই ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আছেন। হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস। তিনি ফার্স্ট ক্লাস কামরাতেই যাতায়াত করেন। হি ইজ আ ভিজিয়ার অ্যান্ড আ ব্যারিস্টার and met so many officers and Englishmen in the trains, and I am only a native woman. আসলে উনি একজন ভিজিয়ার অর্থাৎ বড় অফিসার, উনি একজন সরকারি অফিসার, এবং উনি ব্যারিস্টারও, উনি একজন উকিলও বটে। আর ট্রেনে ওনার কত বড় বড় অফিসারদের সঙ্গে ইংলিশম্যানদের সঙ্গে দেখা হয়, আর আমি তো একজন সাধারণ ভারতীয় মহিলা। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড ইংলিশ অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েজ। আমি ইংরেজি বুঝি না, তাদের আদব কায়দাও বুঝি না, তাদের চালচলনও বুঝি না। সো আই কিপ টু মাই জেনানা ইন্টার ক্লাস। আর তাই আমি আমার এই জেনানা ইন্টার ক্লাস কামরাতেই যাতায়াত করি, আমি এখানেই থাকি। ইন্টার ক্লাস মানে এখানে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এগুলোর ভাগাভাগি নেই, সব মহিলাদেরকেই এই একটা কম্পার্টমেন্টে উঠতে হবে যদি তারা লেডিস কম্পার্টমেন্টে আলাদা করে ট্রাভেল করতে চায়। লক্ষ্মী চ্যাটেড অ্যাওয়ে মেরিলি। লক্ষ্মী খাচ্ছে আর বেশ আনন্দের সঙ্গে গল্প করে চলেছে এই কুলির সঙ্গে। শি ওয়াজ ফন্ড অফ আ লিটল গসিপ অ্যান্ড হ্যাড নো ওয়ান টু টক টু অ্যাট হোম। তিনি গল্প করতে ভালোই বাসেন,
কিন্তু বাড়িতে তার কথা বলার কোনো লোক নেই। হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার। তার হাজব্যান্ড ভীষণ ব্যস্ত লোক, তার সময় নেই এই লক্ষ্মীকে দেওয়ার মতন। She lived in the upper story of the house and he on the ground floor. আর তাদের মধ্যে দূরত্ব এতটাই যে লক্ষ্মী থাকে বাড়ির দোতলায়, ওপর তলায়, আর তার হাজব্যান্ড এই স্যার মোহনলাল তিনি থাকেন নিচের তলায়। He did not like her poor illiterate relatives hanging around his bungalow, so they never came. এবং তিনি একদম পছন্দ করতেন না যে লক্ষ্মীর ওই গরিব, অশিক্ষিত, মূর্খ আত্মীয় স্বজনরা তার বাড়িতে, তার ওই বাংলো বাড়িতে এসে ঘুরঘুর করুক, আর তাই তারাও কখনো আসতো না। তাই লক্ষ্মী বড়ই একা ছিল। He came up to her once in a while at night and stayed for a few minutes. মাঝে মাঝে কখনো কখনো তিনি রাত্রিরে হয়তো আসতেন লক্ষ্মীর কাছে এবং কয়েক মুহূর্ত লক্ষ্মীর সঙ্গে কাটাতেন। He just ordered her about in anglicized Hindustani and she obeyed passively. তিনি ওকে আদেশ করতে থাকতেন তার সেই অ্যাংলো টানওয়ালা হিন্দি ভাষায় এবং প্যাসিভলি, একেবারেই নিষ্পৃহভাবে লক্ষ্মী তার আদেশ পালন করত। This nocturnal visits had, however, borne no fruit. কিন্তু এই যে মাঝে মাঝে রাতে আসতো শুধুমাত্র শরীরের চাহিদার তাগিদে স্যার মোহনলাল এই লক্ষ্মীর কাছে, তার কিন্তু আলটিমেটলি কোনো পরিণাম হয়নি, অর্থাৎ তাদের কিন্তু কোনো সন্তান ছিল না, অর্থাৎ লক্ষ্মী এবং স্যার মোহনলাল নিঃসন্তান ছিলেন। The signal came down and the clanging of the bell announced the approaching train. সিগন্যালটা পড়ে গেল। তখনকার দিনে লাইটের সিগন্যাল ছিল না, একটা লাঠির মতন থাকতো যে সিগন্যালটা, সেই লাঠিটা সোজা হয়ে যেত, ওটা স্ট্রেট থাকতো, ভার্টিক্যাল থাকতো, ওটা হরিজন্টাল হয়ে যেত, তখনই ওটাই ইন্ডিকেশন ছিল যে ট্রেন ঢুকছে। আর একটা বেল বাজতো, সেই বেলের ক্ল্যাঙ্গিং অর্থাৎ ঢং ঢং আওয়াজ ঘোষণা করে দিল যে, অ্যানাউন্স করে দিল অর্থাৎ ঘোষণা করে দিল যে ট্রেন আসছে। লেডি লাল হার্ডলি ফিনিশড অফ হার মিল। ট্রেন আসছে তাই লেডি লাল এতক্ষণ ধীরে ধীরে খাচ্ছিল, এবার তাড়াতাড়ি নিজের খাবার শেষ করলো। She got up, still licking the stone of the pickled mango. তিনি এবার উঠে দাঁড়ালেন, কিন্তু হাতে ওই আচারের আমের একটা আটি নিয়ে উঠে দাঁড়ালেন। স্টোন হচ্ছে আটি, সেই আটিটা তিনি চাটতে চাটতে উঠে দাঁড়ালেন। She emitted a long, loud belch as she went to the public tap to rinse her mouth and wash her hands. এবং তারপর উঠে দাঁড়িয়ে তিনি একটা বিশাল বড় সশব্দে ঢেকুর তুললেন। ঢেকুর তুলে তিনি গেলেন ওখানকার যে পাবলিক কল রয়েছে, জনসাধারণের ব্যবহার করার জন্য যে কল রয়েছে প্ল্যাটফর্মে, সেই কলে মুখ ধুতে গেলেন আর হাত ধুতে গেলেন। After washing, she dried her mouth and hands with the loose end of her sari and walked back to her still trunk, belching and thanking the gods for the favor of a filling meal. আর তারপর মুখ ধোয়া হয়ে গেলে তিনি নিজের মুখটা শুকোলেন, হাতগুলোও মুছলেন। কী দিয়ে? না, তার শাড়ির আঁচলটা দিয়ে মুখ মুছলেন, হাত মুছলেন, এবং তারপর আবার নিজের ওই ট্রাঙ্কের দিকে হেঁটে ফিরে এলেন ঢেকুর তুলতে তুলতে, এবং দেবতাদেরকে ধন্যবাদ জানাতে জানাতে তাকে এরকম একটা সুন্দর ভরপুর খাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তাহলে এই যে লেডি লাল যেগুলো করছেন, এই লাউড বেলচ, এই রিন্সিং হার মাউথ অ্যাট দ্য পাবলিক ট্যাপ, তারপর ড্রাইং হার মাউথ অ্যান্ড হ্যান্ডস উইথ দ্য লুজ এন্ড অফ হার শাড়ি, এগুলো আমরা সব ভারতীয়রাই করে থাকি, বাট ব্রিটিশ এটিকেটস এগুলোকে একেবারেই ফরবিট করে। ব্রিটিশ এটিকেটস বলে এগুলো হচ্ছে ব্যাড ম্যানার্স, এগুলো ব্যাড হ্যাবিটস, এগুলো একেবারেই করা উচিত নয়। জোরে জোরে ঢেকুর তোলা তো ভীষণ ব্যাড ম্যানার্স। এইভাবে জামা কাপড়ে হাত মোছা, এটাও খুব বাজে ম্যানার। রুমাল দিয়ে সুন্দর করে হাত মুছতে হবে, ঢেকুর তুলতে হবে নিঃশব্দে, কোনো রকম আওয়াজ না করে, এবং পাবলিক ট্যাপে গিয়ে ওরকম কুলকুচি করে মুখ তো ধোয়াই যাবে না। তাহলে এই জিনিসগুলো আমরা ভারতীয়রা কিন্তু এগুলোকে
নর্মাল হিসেবেই ধরি, কিন্তু ব্রিটিশদের কাছে এগুলো ব্যাড ম্যানার্স। সো লক্ষ্মী ইজ আ টিপিক্যাল ইন্ডিয়ান ওম্যান, তার কাছে এগুলো খুব সাধারণ এবং স্বাভাবিক কিছু অ্যাটিটিউডস বা বিহেভিয়ার্স। দ্য ট্রেন স্টিমড ইন, তখনকার দিনে স্টিম ইঞ্জিন ছিল, কয়লায় চলতো ইঞ্জিন, তাই ধোঁয়া ছাড়তে ছাড়তে ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকলো। Lakshmi found herself facing an almost empty interclass Zanana compartment next to the guard's van at the tail end of the train. লক্ষ্মী দেখলো তার সামনে এসে দাঁড়ালো সেই জেনানা কামরা, আর এই কামরাটা প্রায় পুরোটাই খালি বলতে হবে। আর এই কামরাটা হচ্ছে একদম ট্রেনের শেষ প্রান্তে। এই কামরাটার পরে রয়েছে শুধু গার্ডের ভ্যানটা, গার্ডের কম্পার্টমেন্টটা, আর একদম ট্রেনের শেষ, ট্রেনের লেজের দিকে রয়েছে এইটা। একদম লাস্টে হচ্ছে এই জেনানা কম্পার্টমেন্ট বা লেডিস কম্পার্টমেন্ট, এবং তারপরে আর একটাই কামরা রয়েছে, সেটা হচ্ছে ওই গার্ডের কামরাটা। দ্য রেস্ট অফ দ্য ট্রেন ওয়াজ প্যাকড, কিন্তু বাকি ট্রেনটা প্রচণ্ড প্রচণ্ড ভিড়, একেবারে ঠাসাঠাসি ভিড় বাকি ট্রেনটায়। She heaved her squat, bulky frame through the door and found a seat by the window. মোটা সোটা মানুষ লক্ষ্মী, তাই নিজের সেই স্কোয়াট, সেই চ্যাপটা ভারী শরীরটাকে, ফ্রেম মানে শরীরটাকে তিনি হিভ করলেন, যেন টেনে তুলে নিলেন সেই দরজার মধ্যে দিয়ে ট্রেনের ভেতরে, এবং জানালার ধারেই সুন্দর একটা সিট পেয়ে গেলেন। She produced a 2 আনা bit from a knot in her sari and dismissed the coolie. তিনি এবার 2 আনা একটা বের করলেন শাড়ির আঁচলের গিট খুলে, এবং সেটা কুলির হাতে দিয়ে কুলিকে বিদায় করলেন। She then opened her betel case and made herself 2 betel leaves charged with a red and white paste, minced betel nuts and cardamoms. তারপর তিনি নিজের সেই পানের বাক্স খুললেন এবং সেখান থেকে 2টো পান পাতা বের করলেন, তার মধ্যে একটা লাল রঙের পেস্ট লাগালেন। লাল রঙের পেস্টটা কিসের পেস্ট হয়? খয়েরের পেস্ট হয়। আর একটা সাদা পেস্ট লাগালেন, অবশ্যই সেটা চুন। তার মধ্যে কিছু মিন্সড অর্থাৎ কুচি করা সুপুরি দিলেন, আর দিলেন কার্ডামমস অর্থাৎ এলাচ। দিস শি থ্রাস্ট ইনটু হার মাউথ টিল হার চিক্স বালজড অন বোথ সাইডস। এরপর তিনি পুড়ে দিলেন এই পান দুটো নিজের মুখের মধ্যে, এবং এই পান দুটো মুখের মধ্যে পুড়ে দেওয়ার ফলে কি হলো, তার দুটো গাল দুদিকে ফুলে উঠল। কারণ মুখ ভর্তি পান, স্বাভাবিকভাবে পান খেলে কী হয়, গালগুলো টোপলা হয়ে থাকে, ফুলে থাকে। Then she rested her chin on her hands and sat gazing idly at the jostling crowd on the platform. আর তারপর নিজের হাতের ওপর নিজের থুতনিটা রেখে তিনি অলসভাবে, আইডলি মানে অলসভাবে গেজ করতে লাগলেন, এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে লাগলেন সেই প্ল্যাটফর্মের সেই ভিড়ের মধ্যে, যেখানে ধাক্কাধাক্কি ঠেলাঠেলি সব চলছে। জসলিং মানে ধাক্কাধাক্কি ঠেলাঠেলি। The arrival of the train did not disturb Sir Mohanlal's sang-froid. এই যে ট্রেনটা এসেছে, আমরা ট্রেন এলে কী করি, তাড়াতাড়ি করে সঙ্গে সঙ্গে রেডি হয়ে মোটামুটি তাড়াহুড়ো করে উঠে পড়ি ট্রেনে। কিন্তু স্যার মোহনলালকে একটুও বিচলিত করতে পারেনি ট্রেনের এই আগমন। তার sang-froid অর্থাৎ তার যে ক্ষমতা, যে কোনো কঠিন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার, সেই ক্ষমতা তাকে বিন্দুমাত্র বিচলিত হতে দেয়নি। ট্রেন এসেছে তো কী হয়েছে, ট্রেন তো এখনই ছেড়ে চলে যাচ্ছে না, সুতরাং তাড়াহুড়ো করার কী আছে। তাই তিনি কিন্তু শান্ত হয়ে বসে আছেন সেই ওয়েটিং রুমে এবং মদ্যপান করছেন। He continued to sip his scotch and ordered the bearer to tell him when he had moved the luggage to a first-class compartment. তিনি স্কচ খাচ্ছেন, স্কচ অত্যন্ত দামি মদ, সেই স্কচ তিনি খাচ্ছেন, এবং বেয়ারাকে তিনি অর্ডার করে দিলেন, হুকুম করে দিলেন যে আমার লাগেজগুলো তুমি রেখে এসো একটা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে, এবং তারপর এসে আমাকে বলে যাও যে ঠিক কোন কামরায় তুমি ওগুলো রেখেছো। Excitement, bustle and hurry were exhibitions of bad breeding, and Sir Mohan was eminently well bred. এই যে এক্সাইটমেন্ট, উত্তেজনা, হুটোপুটি, বাসল, তাড়াহুড়ো করা, হারি করা, এগুলো হচ্ছে কিসের পরিচয়? না, অশিক্ষার পরিচয়, শিক্ষা না পেয়ে বড় হওয়ার পরিচয়। কিন্তু স্যার মোহনলাল তো শিক্ষিত, তিনি অত্যন্ত শিক্ষিত
এবং পরিশীলিত, মার্জিত। সুতরাং এই জিনিসগুলো তিনি কখনোই করবেন না, উত্তেজিত হবেন না, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, তাড়াহুড়ো, এগুলো তার জন্য নয়। হি ওয়ান্টেড এভরিথিং টিকিটি বু অ্যান্ড অর্ডারলি। টিকিটি বু একটা ওল্ড ফ্যাশন ব্রিটিশ এক্সপ্রেশন। টিকিটি বু কথাটা ইউজ করা হতো আগেকার দিনে পারফেকশন বোঝাতে, নিখুঁতভাবে সব কিছু হওয়াকে বোঝাতে টিকিটি বু কথাটা ব্যবহার করা হয়। তাহলে এই স্যার মোহনলাল তিনি কিন্তু সব কিছুকে কীভাবে চান? একদম পারফেক্ট দেখতে চান, একদম সব কিছুকে পারফেক্টলি ডান এবং সব কিছুকে নিখুঁতভাবে করা হয়েছে এমনটাই দেখতে চান, এবং অর্ডারলি, সঠিকভাবে সুষ্ঠুভাবে করাটাই তিনি পছন্দ করেন। In his 5 years abroad, Sir Mohanlal had acquired the manners and attitudes of the upper classes. 5 বছর তিনি বিদেশে কাটিয়েছেন, এবং যে 5 বছর তিনি বিদেশে কাটিয়েছেন সেই সময় তিনি অ্যাকোয়ার করেছেন, শিখে এসেছেন আপার ক্লাস, উচ্চবিত্তদের যে আদব কায়দা, চাল চলন, সব কিছু রপ্ত করে ফেলেছেন ভালোভাবে সেগুলোকে তিনি। হি রিয়েলি স্পোক হিন্দুস্তানি। হিন্দি ভাষায় তিনি কদাচিৎ কথা বলেন। When he did, it was like an Englishman's, only the very necessary words and properly anglicized. কিন্তু যখন তিনি যেটুকু হিন্দি বলেন, সেটুকু হিন্দি মানে প্রয়োজনে যেটুকু বলতে হয় সেটুকুও তিনি বলেন একদম ইংরেজদের মতন করেন। শুধু প্রয়োজনীয় শব্দগুলো তিনি বলেন হিন্দিতে, যেগুলো না বললেই নয়, যেগুলো না বললে হয়তো যাকে তিনি বলছেন সে বুঝবে না, সেটুকুই তিনি হিন্দিতে বলেন, কিন্তু সেটাও আবার প্রপারলি অ্যাংলিসাইজড, পুরোপুরি ইংরেজি টানে বলেন, ঠিক যেমনভাবে ব্রিটিশরা বলবে হিন্দি সেইভাবে তিনি বলেন। বাট হি ফ্যান্সিড ইজ ইংলিশ finished and refined at no less a place than the University of Oxford. কিন্তু তিনি যে ইংরেজি বলেন সেটার ওপরে তার ভারী গর্ব, কারণ তার যে ইংরেজি তিনি শিখে এসেছেন সেটাকে একেবারে ঝালিয়ে ঘষে মেজে ঝকঝকে করে এনেছেন কোনো আতিপাতি জায়গা থেকে নয়, খোদ ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে তিনি পড়াশুনো করে এসেছেন, এবং তার যে ইংরেজি সে ইংরেজিটাও তিনি কিন্তু ওখান থেকেই রপ্ত করে এসেছেন, একেবারে ঝকঝকে চকচকে ইংরেজি। He was fond of conversation, and like a cultured Englishman, he could talk on almost any subjects, politics, books, politics, people. তিনি কথা বলতে ভীষণ ভালোবাসেন, কথোপকথন তার ভীষণ প্রিয়, এবং যে কোনো শিক্ষিত রুচিবান ইংরেজের মতোই তিনিও নানান বিষয়ে কথা বলতে পারেন। বই, রাজনীতি, মানুষ, সব বিষয়ে তিনি আলোচনা করতে পছন্দ করেন এবং পারেনও। How frequently had he heard English people say that he spoke like an Englishman? প্রায় তিনি শোনেন একটা কথা, ইংরেজরা বলছে যে বাবা আপনি তো ইংরেজদের মতন করে ইংরেজি বলেন। তাহলে এটা নিয়েও স্যার মোহনলালের বেশ গর্ব আছে যে তিনি ইংরেজদের মতন করে ইংরেজি বলেন। Sir Mohan wondered if he would be travelling alone. তো আজকে এই মুহূর্তে তিনি ভাবছেন আজকে কি আমি আমার ওই ফার্স্ট ক্লাস কামরায় একা একা ট্রাভেল করব? It was a cantonment and some English officers might be on the train. এটা একটা ক্যান্টনমেন্ট, একটা সেনা ছাউনি বা সেনাদের ঘাঁটিকে ক্যান্টনমেন্ট বলা হয়। তাহলে এই অঞ্চলটা একটা সেনা ছাউনি, আর তাই চান্স আছে যে কয়েকজন ইংরেজ অফিসার হয়তো এই ট্রেনে এখান থেকে উঠবে। His heart warmed at the prospect of an impressive conversation. তার হৃদয়ে উষ্ণতা ছড়িয়ে পড়ল এইটা ভেবে যে যদি ইংরেজ অফিসাররা ট্রেনে ওঠে তাদের সঙ্গে বেশ একটা সুন্দর কথোপকথন শুরু হয়ে যাবে ওনার। He never showed any sign of eagerness to talk to the English as most Indians did. কিন্তু তিনি কখনো আগ বাড়িয়ে ইংরেজদের সঙ্গে কথা বলতে যেতেন না যেমনভাবে বেশিরভাগ ভারতীয়রা হামলে পড়ে। Nor was he loud, aggressive and opinionated like them. এবং ওই বাকি ভারতীয়গুলোর মতো মোটেও তিনি অ্যাগ্রেসিভ নন, আক্রমণাত্মক নন, এবং আগ বাড়িয়ে যেচে কথা বলা টাইপের তিনি একেবারেই নন, এবং তিনি ওপিনিয়নেটেড নন,
একগুয়ে নন। ওপিনিয়নেটেড মানে একগুয়ে। এবং লাউড তো তিনি অবশ্যই নন, চিৎকার করে জোরে কথা বলা যেটা আমাদের ভারতীয়দের একটা টিপিক্যাল অভ্যাস, সেরকমভাবেও তিনি কথা বলেন না। He went about his business with an expressionless matter of factness. তিনি তার কাজ শুরু করেন একদমই কোনো রকম এক্সপ্রেশন, কোনো রকম ভঙ্গিমা ছাড়াই, একদম ম্যাটার অফ ফ্যাক্টনেসে, যেন আমি আমার কাজ করছি এরকমভাবে। He would retire to his corner by the window and get out a copy of the Times. তিনি কি করবেন? ট্রেনে উঠলেই ট্রেনের জানলার ধারে নিজের জায়গাটায় বসে পড়বেন, আর তারপর নিজের যে দ্য টাইমস পত্রিকার কপিটা রয়েছে সেটাকে বের করবেন। He would fold it in a way in which the name of the paper was visible to others while he did the crossword puzzle. এবং তারপর তিনি পেপারটাকে এমনভাবে ভাঁজ করবেন যাতে উল্টো দিকে বসে থাকা লোকটার চোখে পড়ে খবরের কাগজটার নাম, আর ভান করবেন যেন তিনি নিজে ওই পেপারের যে শব্দজব্দ বা ক্রসওয়ার্ড পাজল রয়েছে সেটা সলভ করছেন। দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন। এবং উল্টো দিকে যদি কোনো ইংরেজ বসে থাকে, তারা যদি দেখে তার হাতে দ্য টাইমস পত্রিকাতে রয়েছে, তাদের দৃষ্টি অবশ্যই সেটার দিকে আকর্ষণ হবে। Someone would like to borrow it when he put it aside with a gesture signifying, I have finished with it. এবং তারপর তিনি হয়তো খানিকক্ষণ পরে পেপারটা পাশে নামিয়ে রাখবেন, এমন একটা ভান করে যেন আমার হয়ে গেছে কাজ এটা নিয়ে, আর আমার এটা দরকার নেই বলে যখন পাশে রেখে দেবেন, তখন নিশ্চয়ই কেউ না কেউ বলবে যে একটু ধার দেবেন আপনার পেপারটা, আমি একটু পড়বো তাহলে। Perhaps someone would recognize his balliol tie which he always wore while travelling. আবার কখনো কখনো হয়তো কেউ কেউ তার গলায় পড়ে থাকা ওই ব্যালিয়াল টাইটা চিনে ফেলতে পারে। তিনি সবসময় যখনই বাইরে কোথাও যান এই ব্যালিয়াল টাইটা অবশ্যই পরে যান। অনেকেই হয়তো এটা দেখে চিনতেও পারে। That would open a vista leading to a fairyland of Oxford colleges, masters, dons, tutors, boat races and rugger matches. এবং এই ব্যালিয়াল টাইটা যদি কেউ চিনতে পারে, তাহলে তো একটা স্বর্গরাজ্য খুলে যাবে, একটা স্বর্গরাজ্যের উদ্যান খুলে যাবে তার সামনে। এবং তারপর এই লোকটার সঙ্গে কত কিছু নিয়ে আলোচনা করা যাবে। অক্সফোর্ডের কলেজ, সেখানকার যে প্রফেসররা, মাস্টার্স, ডনস, টিউটার্স, এগুলো এক একটা লেভেল অফ টিচারশিপ অ্যাট কলেজেস ইন অক্সফোর্ড। এবং তারপর সেখানকার স্পোর্টস, অর্থাৎ সেখানে যে বোট রেস বা নৌকোর প্রতিযোগিতা, রাগবি ম্যাচেস হয়, সেগুলো নিয়েও কত কথা হবে ওই লোকটার সঙ্গে। If both the Times and the tie fail, Sir Mohan would coy his bearer to get the scotch out. যাই হোক, এমনও এক এক সময় হয় যে হয়তো কারোর টাইমস পত্রিকা পড়ার ইচ্ছে নেই, কেউ তার কাছে এটা চাইলো না, এবং তার টাইটাও হয়তো কোনো ইংরেজ চিনতে পারলো না। তখন তিনি কি করেন? তখন তিনি কই হ্যাঁ বলে বেয়ারাকে ডাকবেন। ফার্স্ট ক্লাস কামরায় তখনকার দিনে বেয়ারা থাকতো, তো কই হ্যাঁ বলে তিনি বেয়ারাকে ডেকে বলবে, আমার স্কচের বটলটা একটু বের করো তো। তার সেই দামি মদ, হুইস্কি নেভার ফেল উইথ ইংলিশম্যান। এবং আর দুটো জিনিস যদি ফেল করেও, এই হুইস্কি ব্যাপারটা কিন্তু ইংরেজদের দৃষ্টি আকর্ষণ করবেই করবে। Then followed Sir Mohan's handsome gold cigarette case filled with English cigarettes. আর এই স্কচের বোতলের পেছন পেছন তার মালপত্র থেকে বেরিয়ে আসবে একটা দুর্দান্ত দেখতে সোনার সিগারেটের বাক্স, আর তার মধ্যে ভর্তি কি? ইংল্যান্ডের সিগারেট। ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া, হাউ অন আর্থ ডিড হি গেট দেম? ব্যাস, এটা দেখলেই কি হবে, ইংরেজরা যারা উল্টো দিকে বসে আছে ওই ট্রেনের কামরায়, তাদের চোখগুলো বেশ বড় বড় হয়ে যাবে, আর তারা ভাববে এইখানে বসে, এই ইন্ডিয়াতে বসে এই লোকটা এই ব্রিটিশ সিগারেটসগুলো কিভাবে পেল? হাউ অন আর্থ ডিড হি গেট দেম? ওরা মনে মনে ভাববে এই লোকটা কিভাবে এটাকে সম্ভব করলো, কিভাবে লোকটা ইংলিশ সিগারেটস এই ইন্ডিয়াতে বসে আর করলো। Sure, he didn't mind. এবং তারপর তারা
আগ বাড়িয়ে বলেই ফেলবে, আপনি কিছু মনে করবেন না নিশ্চয়ই, একটা সিগারেট যদি কাইন্ডলি আমাদের দেন। অ্যান্ড স্যার মোহন's আন্ডারস্ট্যান্ডিং স্মাইল, অফকোর্স হি ডিডন্ট। আর তখন স্যার মোহনলাল একটা সমঝদারের মতো হাসি হাসবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, না না, একদমই কিছু মনে করব না, এই নিন একটা সিগারেট অবশ্যই নিতে পারেন। বাট কুড হি ইউজ দ্য ইংলিশম্যান অ্যাজ আ মিডিয়াম টু কমিউন উইথ হিজ ডিয়ার ওল্ড ইংল্যান্ড? কিন্তু আজকে যে লোকটার সঙ্গে হয়তো তার ট্রেনে দেখা হবে, যে ইংরেজ লোকটার সঙ্গে তার ট্রেনে আজকে হয়তো দেখা হবে, তাকে কি সে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারবে তার সেই প্রিয় ফেলে আসা ইংল্যান্ডের স্মৃতিচারণ করার জন্য? Those 5 years of grey bags and gowns, of sport pleasures and mixed doubles, of dinners at the Inns of Court and nights at Piccadilly. এবং স্মৃতিচারণ কিসের কিসের তিনি করতে চান? সেই যে 5টা বছর যে ধূসর রঙের ব্যাগগুলো নিয়ে তিনি কলেজে গেছেন, যে গাউনগুলো ছিল তার ইউনিফর্ম, যে স্পোর্টসের দিনের ব্লেজার্সগুলো পরতেন তিনি, ব্লেজার এক ধরনের ওয়ার্ম কোট, আর মিক্সড ডাবলস টেনিসে খেলা হয়, সেই যে তিনি টেনিস খেলতেন মিক্সড ডাবলসের, তারপর যে তিনি ডিনার করতে যেতেন ইনস অফ কোর্টে, সেই ডিনারের গল্প কি তিনি করতে পারবেন এই লোকটির সঙ্গে, এই ইংরেজটির সঙ্গে? এবং যে রাতগুলো তিনি আনন্দ করে পিকাডালি নামক জায়গায় ইংল্যান্ডের কাটিয়েছেন, সেই গল্পগুলো কি তিনি এই লোকটার সঙ্গে করতে পারবেন? 5 years of a crowded, glorious life. 5টা বছর জীবনের, এবং সেটা ক্রাউডেড। কিভাবে ক্রাউডেড? সেখানে অনেক স্মৃতির ভিড়, এবং সেটা মহিমান্বিত একটা সময়। এই 5টা বছর তার জীবনের, worth far more than the 45 in India, with his dirty, vulgar countrymen, with sordid details of the road to success, of nocturnal visits to the upper story, and obese old Lakshmi smelling of sweat and raw onions. ওই 5টা বছর অনেক বেশি প্রিয়, অনেক বেশি মূল্যবান এই ভারতবর্ষে কাটানো বাকি 45টা বছরের স্মৃতির থেকে। তাহলে এখানে 45 আর ইংল্যান্ডে 5, বয়স তার তাহলে এখন 50। এই ভারতবর্ষে কাটানো যে 45টা বছর, সেই সময়গুলো সে কীভাবে কাটিয়েছে? না, সেই কান্ট্রিম্যানগুলোর সঙ্গে যারা ডার্টি, যারা নোংরা, যারা ভালগার, যারা অভদ্র, সেই তাদের সঙ্গে কাটানো সময়ের স্মৃতি তার এই 45টা বছরের। আর রয়েছে সর্টেড ডিটেলস অফ দ্য রোড টু সাকসেস, আর রয়েছে সেই সমস্ত স্মৃতিগুলো, সেই সমস্ত রিপালসিভ স্মৃতিগুলো, সেই সমস্ত খারাপ স্মৃতিগুলো। কিসের স্মৃতি? কিভাবে এই সফলতায় তিনি পৌঁছেছেন, সেই সফলতায় পৌঁছনোর যে খারাপ তিক্ত স্মৃতি, সেগুলো রয়েছে, যেগুলো তাকে এই সফলতার শিখরে পৌঁছে দিয়েছে। আর রয়েছে কিসের স্মৃতি? না, মাঝে মাঝে রাত্রিরে নকটার্নাল ভিজিটস, মানে রাতের সেই দেখা করতে যাওয়া ওপরতলায় ওই মোটা বৃদ্ধ লক্ষ্মীর সঙ্গে, যার গা থেকে ঘাম আর কাঁচা পেঁয়াজের গন্ধ বেরোয়। তাহলে এই সব কটা স্মৃতি তার ভীষণ ভীষণ খারাপ স্মৃতি। ভালো স্মৃতিগুলো সবই ওই 5টা বছরে ভিড় করে আছে, যে 5টা বছর তিনি ইংল্যান্ডে কাটিয়ে এসছেন, those 5 years that he spent in England. Sir Mohan's thoughts were disturbed by the bearer announcing the installation of the Sahib's luggage in a first-class coupe next to the engine. স্যার মোহনলালের চিন্তায় ব্যাঘাত ঘটল, কারণ বেয়ারা এসে অ্যানাউন্স করলো, ঘোষণা করে দিল যে সে তার লাগেজগুলো, তার মালপত্রগুলোকে রেখে দিয়ে এসেছে একটা ফার্স্ট ক্লাস কূপে, যেই কূপটা হচ্ছে বা কামরাটা হচ্ছে ঠিক ইঞ্জিনের পরেই। তাহলে ইঞ্জিনের পরে যে ফার্স্ট কামরা, সেই ফার্স্ট ক্লাস কামরায় স্যার মোহনলালের লাগেজ বেয়ারার রেখে দিয়ে এসেছে। আর Lady Lakshmi is where? She is in the last compartment of the same train, and that is a ladies compartment, and it is interclass, first class নয়।
Sir Mohan walked to his coop with a studied gait. Sir Mohanlal এবার উঠে দাঁড়ালেন এবং ধীর গতিতে একটা পরিশীলিত মুভমেন্ট, গেট মানে মুভমেন্ট বা চলা, একদম পরিশীলিতভাবে হেঁটে ধীরে সুস্থে গিয়ে তিনি তার সেই কামরায় উঠলেন। হি ওয়াজ ডিসমেড, কিন্তু কামরায় উঠেই তিনি ভারী হতাশ হলেন। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি। কেন হতাশ হলেন? The compartment was empty. There was nobody in that compartment except himself. He was the only person in the compartment. With a sigh, he sat down in a corner and opened the copy of the Times he had read several times before. কাউকে না দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি নিজের কোনায় গিয়ে বসলেন, জানালার ধারে গিয়ে বসে পড়লেন এবং যেটা তার স্বভাব, সেই স্বভাব অনুযায়ী দ্য টাইমস পত্রিকার কপিটা বা তার কাছে যেটা রয়েছে পত্রিকাটা, সেটা সে বের করলো। এই পত্রিকাটা তার বহুবার পড়া হয়ে গেছে, কিন্তু একটু দেখনদারির ব্যাপার আছে, লোককে দেখাতে হবে যে তিনি দ্য টাইমস পড়েন, তাই তিনি অগত্যা ওটা বের করে বসলেন, যদিও এই মুহূর্তে কাউকে দেখানোর মতো নেই। Sir Mohan looked out of the window down the crowded platform. এবার জানালা দিয়ে মাথা বের করে স্যার মোহনলাল বাইরে তাকালেন সেই ভিড় প্ল্যাটফর্মের দিকে। তখনকার দিনে জানালায় কিন্তু রেলিং থাকতো না, ট্রেনের জানালাটা কিন্তু ওপেন ছিল পুরোপুরি, কোনো গ্রিল লাগানো ছিল না, সেই জন্য জানালা দিয়ে অনায়াসে মাথা বার করা যেত। His face lit up as he saw two English soldiers trudging along looking in all the compartments for room. এবার এমন একটা জিনিস তিনি দেখলেন যেটা দেখে তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল, লিট আপ, আলোকিত হয়ে উঠল তার মুখ। কি দেখলেন তিনি? না, দুজন ইংরেজ সৈনিক তারা হেঁচড়ে হেঁচড়ে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে এদিকেই, এবং আসার পথে তারা প্রত্যেকটা কামরার জানালা দিয়ে উঁকি মেরে সেই কামরার ভেতর জায়গা আছে কিনা দেখতে দেখতে আসছে। They had their haversacks slung behind their backs and walked unsteadily. Haversacks ওপরে ছবিতে দেখে নাও haversacks কীরকম দেখতে হয়। It is a kind of backpack. তো এই haversack তাদের কাঁধে ঝোলানো রয়েছে এবং তারা হাঁটছে ঠিকই, কিন্তু হাঁটাটা আনস্টেডি, একটু নড়বড়ে, একটু টলমলো হাঁটা। So Mohan decided to welcome them even though they were entitled to travel only second class. So মোহনলাল জানে যে এরা সৈনিক এবং এদের শুধুমাত্র সেকেন্ড ক্লাস কামরায় ট্রাভেল করার পারমিশন আছে, কিন্তু তা সত্ত্বেও স্যার মোহনলাল ঠিক করলো যে নেই মামার থেকে কানা মামা ভালো, ইংরেজ অফিসার না হোক, দুজন ইংরেজ সৈনিককে না হয় আমার এই কামরায় একটু জায়গা দিয়ে দেব। হি উড স্পিক টু দ্য গার্ডের সঙ্গে কথা বলে আমি ম্যানেজ করে নেব, এটাই তিনি ভাবলেন। One of the soldiers came up to the last compartment and stuck his face through the window. এবার ওরা পেছন থেকে দেখতে দেখতে আসছিল, সুতরাং স্যার মোহনলালের কামরাটা ওদের জন্য লাস্ট কম্পার্টমেন্ট, শেষ কামরা। এবার এই অবধি একজন সৈনিক পৌঁছে গেছে, পৌঁছেই সে মুন্ডুটা বাড়িয়ে দিয়েছে জানালার ভেতরে সে উঁকি মেরে দেখছে এখানে কোনো জায়গা আছে কি না। He surveyed the compartment and noticed the unoccupied berth. এবং কামরাটা ভালো করে সে দেখে নিয়ে লক্ষ্য করলো যে একটা বার্থ এই কম্পার্টমেন্টে আনঅকুপাইড, অর্থাৎ সেখানে কোনো লোক নেই। আরবেল, হি শাউটেড, 1 year. এবার আরেকজন যে সৈনিক সে একটু পেছনে পড়ে গেছে, তার দিকে তাকিয়ে চিৎকার করে এই সৈনিকটি বলল, এই বিল, 1 year মানে একটা এখানে আছে, একটা হিয়ার এখানে একটা রয়েছে, একটা সিট পাওয়া গেছে। His companion came up, also looked in and looked at Sir Mohan. এবার এই সঙ্গীটি যার নাম বিল, সে হাঁটতে হাঁটতে এগিয়ে এলো, এসে সেও জানলা দিয়ে ভেতরে দেখলো এবং তারপর তার চোখ পড়ল স্যার মোহনলালের ওপর। Get the nigger out, he muttered to his companion. বিড়বিড় করে এবার সে তার অন্য সঙ্গীটিকে বলল, ওই নিগারটাকে এখান থেকে বের কর। নিগার একটা অত্যন্ত ইনসাল্টিং কথা, যে কোনো নন হোয়াইট পারসনকে, সাদা চামড়ার নয় এমন ব্যক্তিকে আগেকার দিনে নিগার বলে অপমান করা হতো। তাই যথেষ্ট অপমানের সঙ্গেই অপমান করার উদ্দেশ্যেই এই বিল তার অপর বন্ধুটিকে বলল, ওই নিগারটাকে এখান থেকে বের করে দে। They opened the door and turned to the half smiling, half protesting Sir Mohan.
দরজা খুলে তারা ঢুকে পড়ল এই ফার্স্ট ক্লাস কামরায় এবং তাকালো ঘুরে এই আধা হাসি হাদা মাখানো মুখ এবং আধা প্রতিবাদী মুখওয়ালা স্যার মোহনের দিকে। স্যার মোহনের মুখে একটা অর্ধেক হাসি, মানে ও তোমরা আসতে পারো, ইউ আর ওয়েলকাম, তার জন্য একটা হাফ হাসি, আবার হাফ প্রোটেস্টিং, কারণ তোমরা বিনা পারমিশনে একটা ফার্স্ট ক্লাস কামরায় ঢুকে পড়েছো, তাই হাফ প্রোটেস্টিং একটা মুখ নিয়ে স্যার মোহনলাল এবার ওদেরকে দেখলো। রিজার্ভড ইয়েল বিল এবার চিৎকার করে উঠল, রিজার্ভড, এই কামরাটা রিজার্ভড। এবার আরেকজন যে সে বলছে হিন্দিতে, যদি স্যার মোহনলাল ইংরেজি না বোঝে তাই বলছে, জানতা, রিজার্ভড, আর্মি, ফৌজ, এক্সক্লেম জিম পয়েন্টিং টু হিজ খাকি শার্ট। এবার অপরজন, তার নাম জিম, সে নিজের খাকি শার্টটার দিকে আঙুল দিয়ে পয়েন্ট করে আঙুল দিয়ে দেখিয়ে বলছে, জানতা, তুমি জানো এই কামরাটা রিজার্ভড আছে, আমরা আর্মি, ফৌজ, আর্মি না বুঝলে তাই ওইটুকু হিন্দি ওরা জানে, ফৌজ, একদম যাও, গেট আউট। তারপর আরেকজন বলছে, একদম বেরিয়ে যাও এখান থেকে, গেট আউট। I say, surely, protested Sir Mohan in his Oxford accent. স্যার মোহনলাল এবার তার সেই অক্সফোর্ডের টানে, সেই অক্সফোর্ডের শেখা ইংরেজির টানে সে বলছে, আচ্ছা আচ্ছা, তাই নাকি, অবশ্যই আমি বেরিয়ে যাব, তাই না? দ্য সোলজার্স পজড, দুই সৈনিক এবার একটু থামলো। ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ, বাট দে নিউ বেটার দ্যান টু ট্রাস্ট দেয়ার inebriated ears. ওরা থামলো কেন? কারণ স্যার মোহনলাল যেটা বলল সেটা অনেকটা ইংরেজির মতনই শোনালো, কিন্তু একটা ভারতীয় লোক ইংরেজি বলছে না, এটা বিশ্বাস করা যাচ্ছে না। কারণ তারা জানে যে তারা অলরেডি মাতাল হয়ে গেছে এবং মাতালরা যে কানে উল্টোপাল্টা শুনতে পারে এটাও তাদের ভালোই ধারণা আছে, তাই নিজেদের ওই ড্রাঙ্কেন কানগুলোকে, ওই মাতাল হয়ে যাওয়া কানগুলোকে তারা একদম বিশ্বাস করে না। তাই ইংরেজির মতো শোনালেও তারা বিশ্বাস করতে পারছে না যে এই লোকটা ইংরেজিতে কথা বলছে, কারণ তারা জানে তারা মাতাল এবং এটাই তাদের বিশ্বাস যে তারা উল্টোপাল্টা শুনছে। The engine whistled and the guard waved his green flag. ইঞ্জিনের বাঁশি বাজলো, গার্ড তার সবুজ পতাকাটা উড়িয়ে দিল, অর্থাৎ ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে। They picked up Sir Mohan's suitcase and flung it onto the platform. এইবার সঙ্গে সঙ্গে ওই দুই সৈনিক, বেল আর জিম, তারা স্যার মোহনের সুটকেসটা তুলে সেটা ছুঁড়ে প্ল্যাটফর্মে ফেলে দিল। Then followed his thermos flask, এবং তার পেছন পেছন উড়ে গিয়ে প্ল্যাটফর্মে পড়ল তার ফ্লাস্কটা, তার ব্রিফকেস, তার বেডিং আর তার সেই সাধের দ্য টাইমস। Sir Mohan was livid with rage. রেজ মানে রাগ। Sir মোহনলাল এতটাই প্রচণ্ড রেগে গেছেন, এতটাই প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে গেছেন যে লিভিড অর্থাৎ ফ্যাকাশে হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, পাংশু হয়ে গেছে তার মুখ রাগের চোটে। Preposterous, he shouted, hoarse with anger. Preposterous মানে অবিশ্বাস্য, এটা একটু অতিরিক্ত ভালো ইংরেজি। চিৎকার করে তিনি বলছেন, হোর্স, ফ্যাঁসে হয়ে গেছে তার গলা রাগের চোটে, চিৎকার করে তিনি বলছেন, অবিশ্বাস্য ব্যাপার। I'll have you arrested, গার্ড বলে চিৎকার করে উঠলেন তিনি, আমি তোমাদের অ্যারেস্ট করাবো, গার্ড বলে চিৎকার করলেন। Bill and Jim paused again. বিল আর জিম আবার একটু থামলো। It did sound like English, but it was too much of the king's for them. হ্যাঁ, অনেকটা ইংরেজির মতন শোনাচ্ছে ঠিকই, কিন্তু এটা অতিরিক্ত রাজকীয় ইংরেজি। এই রকম শুদ্ধ ইংরেজিতে রাজবাড়ির লোকরাই কথা বলে, তাদের মতো সাধারণ লোকের জন্য এরকম ইংরেজি নয় একেবারেই। Keep your ruddy mouth shut, and Jim struck Sir Mohan flat on the face. চিৎকার করে বলল জিম, তোমার ওই নোংরা মুখটা বন্ধ রাখো। রাডি কথাটার অ্যাকচুয়াল মানে হচ্ছে
লালাভ বা লালচে রঙের, মানে তোমার ওই লাল মুখটা বা তোমার ওই নোংরা মুখটাকে একদম বন্ধ রাখো। আর এটা বলেই জিম কী করলো, ঠাস করে এক চড় বসিয়ে দিল স্যার মোহনলালের মুখে। The engine gave another short whistle and the train began to move. ইঞ্জিনটা এবার আর একটা ছোট্ট আওয়াজ করলো, একটা ছোট্ট বাঁশির আওয়াজ শোনা গেল, আর তারপরেই ট্রেনটা চলতে শুরু করলো। The soldiers caught Sir Mohan by the arms and flung him out of the train. এবার ওই দুই সৈনিক কী করলো, স্যার মোহনের দুটো হাত দুজনে ধরলো আর তারপর ছুঁড়ে ফেলে দিল স্যার মোহনকে ট্রেনের বাইরে। He reeled backwards, tripped on his bedding and landed on the suitcase. গড়িয়ে গেলেন পেছন দিকে তিনি প্ল্যাটফর্মে, তারপর নিজের বেডিংয়ের ওপরে হোঁচট খেয়ে পড়ে ধপাস করে বসে পড়লেন নিজের সুটকেসটার ওপর। টুডলু। আর ট্রেনের ভেতর থেকে ব্যঙ্গ করে স্যার মোহনলালকে এই দুই সৈনিক বলল টুডলু মানে বাই বাই, গুড বাই। Sir Mohan's feet were glued to the earth and he lost his speech. Sir Mohan's পা দুটো যেন মাটির সঙ্গে আটকে গেল, তিনি আর কথা বলতে পারলেন না, কথা বলার ক্ষমতা হারিয়ে ফেললেন। He stared at the lighted windows of the train going past him in quickening tempo. এক দৃষ্টিতে তিনি শুধু তাকিয়ে রইলেন সেই ট্রেনটার আলোকিত জানালাগুলোর দিকে, যেগুলো প্রথমে ধীরে তারপর তাড়াতাড়ি একে একে তার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, তাকে ফেলে রেখে চলে যাচ্ছে ওই ট্রেন। The tail end of the train appeared with a red light and the guard standing in the open doorway with the flags in his hands. এবং পুরো ট্রেনটা তার সামনে দিয়ে চলে গেল, আর ট্রেনের শেষ লেজের দিকটা এবার তার চোখের সামনে। সেখানে দাঁড়িয়ে রয়েছে গার্ড, আর সেই কামরাটায় জ্বলছে একটা লাল আলো, আর গার্ড দাঁড়িয়ে আছে দরজায় হাতে পতাকাগুলো নিয়ে। In the interclass zenana compartment was Lakshmi, fair and fat, on whose nose the diamond string glistened against the station lights. আর ঠিক এই গার্ডের কামরার আগেই জেনানা কামরায় কে রয়েছে, লক্ষ্মী রয়েছে, ফর্সা মোটা, নাকে তার একটা হীরের নাকছাবি জলজল করছে, কারণ তার উপরে স্টেশনের আলোগুলো এসে পড়ছে। Her mouth was bloated with bitter saliva which she had been storing up to spit as soon as the train had cleared the station. ওর মুখে এখন ভর্তি কি পানের পিক, পানের থুতু, কারণ সে এতক্ষণ ধরে পানটা চিবোচ্ছে, পানের পিকটা গেলা যায় না, সেটা ফেলে দিতে হয়, তাই সেটা সে মুখের মধ্যে জমিয়ে রেখেছে। যখনই ট্রেনটা এই স্টেশন ছেড়ে বেরিয়ে যাবে তখনই সে থু করে সেটা ফেলে দেবে। তখনকার দিনে স্টেশনে থুতু ফেলা একেবারেই নিষিদ্ধ ছিল। As the train sped past the lighted part of the platform, Lady Lal spat and sent a jet of red dribble flying across like a dart. আর ট্রেনটা যখন প্ল্যাটফর্মে সে আলোকিত অংশটা পার হয়ে এগিয়ে চলল অন্ধকারের মধ্যে দিয়ে, লেডি লাল থু করে তার মুখ থেকে সেই পানের পিকগুলো ফেলল, আর অন্ধকারের মধ্যে সেই থুতুগুলো, সেই লাল রঙের থুতুগুলো একটা তীরের মতন কোথায় উড়ে চলে গেল। অনেকে হয়তো ভাবতে পারে যে এই থুতুটা হয়তো গিয়ে স্যার মোহনলালের গায়ে পড়লো, বাট না, সেটা নয় ঠিক। মোহনলালের গায়ে পড়েনি, কারণ মোহনলাল প্ল্যাটফর্মে রয়েছে, আর ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু লেডি লাল থুতুটা ফেলেছে, সুতরাং হাওয়ার সঙ্গে সেটা উড়ে গিয়ে স্যার মোহনলালের গায়ে পড়াটা একটু ইম্পসিবল। বাট এই গল্পটা আমাদেরকে কিন্তু একটা ভীষণ বড় শিক্ষা দিল। আর সেই শিক্ষাটা কি না, ময়ূর পুচ্ছধারী দ্বারকাক হওয়ার পরিণাম কিন্তু ভালো নয়। নিজের কালচার, নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্য, এগুলোকে আপন করে, এগুলোকে ভালোবেসেই কিন্তু থাকা উচিত। আর সেটা না করে তুমি যদি পরেরটাকে আপন করতে যাও, তার পরিণাম কিন্তু কখনোই ভালো হয় না। স্যার মোহনলাল সেটা করতে গেছিল, তাই তাকে তার কর্মফল পেতে হলো। লেডি লালের এই যে যাত্রা, এটা যথেষ্ট স্মুথ অ্যান্ড সেফ অ্যান্ড আনহিন্ডার্ড ওয়েতে হচ্ছে, কোনো রকম বাধাপ্রাপ্ত হচ্ছেন না লেডি লাল। তিনি নিজে একজন ভারতীয়, তিনি সেটাতেই বিশ্বাস রাখেন, সেটাকেই তিনি মানেন, মনে মনে সেটাকেই তিনি গ্রহণ করে নিয়েছেন।
তার সেটার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাই she is rewarded at the end of the story. She is rewarded with what? She is rewarded with a smooth journey. But what happens to Sir Mohanlal? Sir Mohanlal is punished for his wrong deeds. তিনি অন্যায় করেছেন, নিজের জিনিসটাকে ত্যাগ করে ময়ূর পুচ্ছধারী দ্বারকাক হওয়ার চেষ্টা করেছেন। He has tried to make himself colorful in borrowed plumes, and so he suffers. He is punished with embarrassment. কি ভীষণ লজ্জার ব্যাপার, দুটো সৈনিকের হাতে চড় খাওয়া বিনা কারণে। তাহলে এটাই তার পানিশমেন্ট, তিনি শাস্তি পেলেন এবং তিনি তার যাত্রাটাও সম্পন্ন করতে পারলেন না। আশা করি তোমরা গল্পটা বুঝতে পেরেছো।